নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 133তম এপিসোডে আমার অতিথি ইজ আ সেলফ মেড ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশনের কর্ণধার শ্রীমতী অরুণিমা দে। নমস্কার অরুণিমা। প্রথমেই শুরু করব আমার সকল দর্শকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আই উইল পে ইট ফ্রম অন্তরের অন্তঃস্থল। তখন আপনাদের ভালোবাসায় আমার চলার পথের পাথেও সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাতকাহনে দি ফার্স্ট রুল অফ সাকসেস টুডে ইজ অ্যাটাক ফ্রম দ্য পেরিফেরি। এইটা না চাণক্য স্টেটমেন্ট যে আস্তে পুরো যদি প্রথমটাই যদি আমি ফোকাসে চলে যাই তাহলে হবে না। উই হ্যাভ টু ক্রিপ অন বিল্ডিং রাইট ফ্রম দ্য পেরিফেরি অ্যান্ড দেন অ্যাপ্রোচ যেটা আমরা আসলে চাইছি। দেন দি সেকেন্ড রুল অফ সাকসেস, ক্রিয়েট ইউর স্পাইং এজেন্টস, মানে বিষকন্যা তৈরি করো। ইউ হ্যাভ টু হ্যাভ উইদিন ইউর মাইন্ড, উইদিন ইউর পেরিফেরি যে কি দিয়ে তুমি সেই তোমার লক্ষ্যে যাবে। দি থার্ড রুল অফ সাকসেস, প্রিপেয়ার এ টিম অফ অ্যানালিস্টস, যে অ্যানালিসিস করবে যে তোমার এই যে আমাদের যে কোনো লক্ষ্য কি করে আমরা সেটার মধ্যে ঢুকবো। চাণক্য বলতেন যে আমাদের ডিটেকটিভস তৈরি করতে হবে, গোয়েন্দা তৈরি করতে হবে টু হ্যাভ ইনফরমেশন রিগার্ডিং হাউ ইউ ক্যান গেট ইউর সাকসেস। দি ফোর্থ রুল অফ সাকসেস, বিল্ড এ হাই পারফরমেন্স টিম। টিমে তাদেরই নিতে হবে যোগ্যতা দেখে। সুতরাং সেইগুলো যদি আমি একটা হাই পারফরমেন্স, যারা হাই পারফর্মার তাদের যদি টিমে নিই তাহলে কিন্তু টিমের স্ট্রেংথ কম্প্রিহেন্সিভলি অনেক বেড়ে যাবে। দি ফিফথ রুল অফ সাকসেস, সিলেক্ট ইউর টিম বেসড অন দ্য এবিলিটি টু পারফর্ম। যারা এই হাই পারফরমেন্স টিম কি করে হবে? যাদের এবিলিটি টু পারফর্ম, কোনো রেকমেন্ডেশনে এলে হবে না, তাদের নিজের স্কিল বেশি থাকতে হবে, নিজের পারফরমেন্স বেশি, এবং তাহলেই সেই টিমটা এত স্ট্রং হবে যে সাকসেস আমাদের এলিউড করবে না। দি সিক্সথ রুল অফ সাকসেস, প্র্যাকটিস ফর ইউর পারফরমেন্স বিফোর ইউ পারফর্ম। সব সময় বলে, মাইকেল ক্লার্ক বলতেন, যে কোনো টাইগার উডস বলছেন, সবাই বলছেন যে প্রথম হওয়ার জন্য যত তৈরি নিজেকে করা দরকার সেটা কিন্তু মাঠে গিয়ে কিংবা জাস্ট স্টেজে গিয়ে মেরে দেওয়া যায় না। বলছে শিবখেরা বলছেন, successful people don't do different things, they do things differently. And what is the difference? The difference is they put in the hard work even when it hurts. কষ্ট হলেও চেষ্টাটা করে যেতে হবে, তাহলেই আসবে সাফল্য। And seventh rule of success, আজকের দুনিয়ায় খুব খুব নেসেসারি। You cannot be successful until you have a network. And network, not a local network, not a regional network, not a national network, but an international network. আজকে global world, you have to have a international network. আপনার অর্গানাইজেশন, নিজের স্কিল, অর্গানাইজেশন স্কিল যে কোনোকে যদি ছড়িয়ে দিতে হয় সারা বিশ্বে, in this global world, you should have an international network. আজকে প্রত্যেক দিন জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন, কিন্তু আজকে আমার যিনি গেস্ট তার সাথে কথা হয়েছে অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড যে আজকে উই উইল কিপ অন এক্সপ্লোরিং দ্যাট হাউ শি ইভলভ টু বি আ ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। কেন এলেন লাইনে, কোনখান থেকে এলেন, আর তাই সরাসরি আজকে প্রশ্ন উত্তরে চলে যাব। অরুণিমা, আপনি ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর, তাই বলি আমরা চিনি, সোসাইটি আপনাকে তাই চেনে। আপনার বড় হওয়ার গল্প, আপনি কি কলকাতার? এনবি আপনার একেবারেই না, আমার বিয়ের সূত্রে আমি কলকাতায়। আচ্ছা, আমার বর্ন বট আপ আসানসোল, চিত্তরঞ্জন। আসানসোলের থেকে? আসানসোলে ওখানে কোথায় পড়াশোনা করেছেন? চিত্তরঞ্জনে আমাদের যে ইংলিশ মিডিয়াম হাই স্কুল ছিল, আমি সেখান থেকে পড়াশোনা করেছি, এবং মা বাবা রেলওয়েতে ছিলেন, সেই সূত্র ধরে আমি চিত্তরঞ্জন থেকে। এরকম একটা সরকারি মহল থেকে, সরকার মহল থেকে আপনার কি যখন বিয়ে হয়েছে, ইউ গট ম্যারিড, তখনই কি আপনি চাকরি করতেন না তখন জাস্ট এমনি নিজেই জাস্ট বিয়ে হলো, মানে জাস্ট একটা বাঙালি মধ্যবিত্ত বাড়ির মেয়ে বিয়ে হয়ে চলে এলো এরকম জাস্ট হ্যাপেন? এক্স্যাক্টলি, মানে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি একদম সিম্পল গ্র্যাজুয়েট। তাছাড়া আমি টুকটাক কিছু ডিপ্লোমা কোর্স করেছিলাম। আমি ডিপ্লোমা কোর্স করেছিলাম ইন ইন্টেরিয়র ডিজাইনিং এন্ড ডিপ্লোমা ইন বিউটিশিয়ান কোর্স, যেগুলো একটা কলেজ পাশ করার পর মেয়েরা সাধারণত বসে না থেকে যেগুলো করে থাকে না। কিন্তু আপনার কি তার মানে you wanted to be financially empowered right from the beginning? মানে আপনার কি মনে হয়েছিল যে? কখনো মনে হয়নি। আমার বিয়ে হওয়ার পর কিছুদিন পর থেকে আবার মনে হয়েছে যে আমি শ্বশুরবাড়িতে এসেছি এবং খালি বসে থাকবো কেন, কিছু একটা করি। এই ভেতরে তখন শুরু হলো কিছু একটা করব, কি করব সেটা জানি না, কিন্তু কিছু একটা করব।
সেই থেকে চাকরি খোঁজা শুরু করি। আচ্ছা, অ্যাজ এ জুয়েলারি ডিজাইনার আমি একটা জুয়েলারি কোম্পানিতে চাকরি পাই। আপনি তো বললেন আপনি অন্যান্য কোর্স করেছেন, জুয়েলারি ডিজাইনে হঠাৎ? জুয়েলারি ডিজাইনে তখন এই ব্যাপারগুলো নিয়ে শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর একে শ্বশুরবাড়ি সবটা মেনটেন করা, এবং তারপরে আমি ওই পার্টিকুলার ধরুন বিউটিশিয়ান নিয়ে পার্টিকুলার আমি ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইনিং করেছি, সেটা নিয়ে ফোকাস করাটা হয়ে ওঠেনি। একটা চাকরি করব, মানে বাড়ি থেকে বেরিয়ে নিজে কিছু করব। এক্স্যাক্টলি, আমি যেটা জানতে চাইছিলাম ডেফিনেটলি সেটা হচ্ছে আপনাকে আমি বলি, আই কিপ অন সেইং যে আমার স্ত্রী এক কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমার মা ইনফ্যাক্ট 1965 সালে ইকোনমিক্স এমএ করে 37 বছর চাকরি করেছেন, 27 বছর প্রিন্সিপাল ছিলেন। আই ফেল্ট দ্যাট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হেল্পস আ ওম্যান মোর টু মেক হার ভিউজ অ্যান্ড ডিউজ ক্লিয়ার আর কি। আপনার কি সেইটা কোনোদিন মনে হয়েছিল, নাকি শুধু বসতে মানে দ্যাট ইউ ওয়ান্ট ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট সো দ্যাট ইউ ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ? না, বলি, একটু ডিস্টার্ব করছি। ধরুন 1999-এ আমি যখন মনে হয়েছে আমি চাকরি করবো, তখন আমার টাকা রোজগার করবো, আচ্ছা, নিজে একটা বিজি হব, মানে একটা কিছু করব, শুধু বাড়িতে বসে থাকবো। আমি একটা মেয়ে, শুধু আমি সংসার করব, শ্বশুর শাশুড়িকে দেখবো, সবটাই ঠিক আছে, কিন্তু তার বাইরে তো আমি নিজে কিছু করব। এই থেকে চাকরিতে জয়েন করা। প্রথমে কি কাজে জয়েন করলে? আপনি বলে জুয়েলারি ডিজাইন, জুয়েলারি ডিজাইনিং এবং সেলস ডিপার্টমেন্ট। সেই বিষয় কি আপনার ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল আর ট্রেনিং ছিল? আমার শিক্ষাগত যোগ্যতা সেই হিসেবে ছিল না, কিন্তু আমার বাবা যেহেতু খুব নামকরা আর্টিস্ট ছিলেন, পেন্টিং আর্টিস্ট, তো কিছুটা ওই হয় না একটা চলে এসছে, তো সেই হেতু আমি কিছু আঁকতাম। গিয়ে আমি যেখানে চাকরি করেছি সেখানে গিয়ে ডিজাইন করতে করতে ওখানকার আমার যে বস ছিল বললো, বাহ তুমি তো খুব ভালো ডায়মন্ড জুয়েলারি ডিজাইন করছো, সেই ডিজাইন দিয়ে ডায়মন্ড জুয়েলারি তৈরি হলো। তো সেই থেকে ইন্সপিরেশন একটু 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 করে কিছু বছর, 7 বছর আমি জুয়েলারি সেকশনে কাজ করেছি। আফটার দ্যাট নাম করা 2টো জুয়েলারি কোম্পানিতে। সেই থেকে একটু একটু করে এগোনো, এবং যত দিন গেছে তত মনে হয়েছে আমার নিজে একটা আইডেন্টিটি করব, যে আমরা কি হয় ধরুন যে কেউ এক্স্যাক্টলি তখন খুব স্লো ফেজে সেটা আস্তে আস্তে গ্রো করেছে, যে কেন আমার আইডেন্টিটি থাকবে না, আমি মিসেস দে, আমি ওনার বৌমা, ওনার ছেলের বউ, এই হিসেবে পরিচয়টার থেকে আমি নিজের আইডেন্টিটি, নিজের পরিচয় যদি পরিচিত হই, দ্যাট উইল বি মাচ বেটার ফর মি, এবং সেটা আমার ভালো লাগবে যে আমার নিজস্ব কিছু পরিচিতি আছে সমাজে। দ্যাটস দ্য থিং। আমি একটা কথা বলতে চাই, ইনফ্যাক্ট অন্যকে আজকে আনার মধ্যেই এসেছিল যে আমার নিজের সাথে, আমার নিজের ভাবনা চিন্তার সাথে, মননের সাথে এটা মিল পেয়েছিলাম, যে আমার যদিও বড় বড় হাউসকে রিপ্রেজেন্ট করেছি, আমি এমএনএসটির অনেক বছর ছিলাম, ডিএসকিউ সফটওয়্যারে ছিলাম, টেকনো ইন্ডিয়া 10.5 বছর হয়ে গেল, স্টিল কোনো এক সময় হন্ট করতে শুরু করে যে নিজের একটা প্রেজেন্স থাকবে, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড দ্য ডিফারেন্স ফর মি, অ্যান্ড দ্যাট শি টু মে বি অন আ হায়ার স্কেল। কিন্তু সেই একটা আসানসোল থেকে একটা মেয়ে গ্রাজুয়েশন, সিম্পল গ্রাজুয়েশন করে চলে এসে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, সেটা কিন্তু নিজের খিদে, নিজের প্যাশন থাকলে, না থাকলে সেটা কিন্তু সম্ভব না। এই জুয়েলারি ডিজাইনের পর কি করতে শুরু করলেন? 4-5 বছর এই জুয়েলারি কোম্পানিতে ছিলাম, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাই। তারপরে মনে হলো একদিন আমাকে ডাকলো একটা ফিনান্স কোম্পানি থেকে, দ্যাট ওয়াজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো আমাকে অনেকদিন ধরে ডাকছিল, ম্যাডাম একটু আসুন, আপনার সাথে একটু দরকার আছে। কি দরকার সেটা আমি বুঝিনি, এবং যেদিন আমি বললাম চলো, অনেকদিন ধরে রাখছে আমার বন্ধু স্থানীয়, ঠিক আছে যাই গিয়ে দেখে আসি হোয়াট ইজ দ্য থিং এক্স্যাক্টলি। তো দ্যাট ওয়াজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো ওখানে গিয়ে যখন জানতে পারি, ওরা আমাকে প্রপোজ করে যে আমাদের এখানে একটা ম্যানেজারাল পোস্ট ভ্যাকেন্সি আছে ম্যাম, আপনি যদি চান জয়েন করতে পারেন। তখন আমার মনে হয় ঠিক আছে চলো সেক্টর চেঞ্জ করি, মানে কি বলবো, মানে ভ্যারাইটি ইজ দ্য স্পাইসেস অফ লাইফ, তো একটু চেঞ্জ করে দেখা যেতেই পারে হোয়াট ইজ দ্যাট। তো সেটা মার্কেটিং পার্ট, মার্কেটিং এর ব্যাপারে আমি কিছুই তখন আমার নলেজ নেই এক্স্যাক্টলি। তো ওরা যখন প্রপোজালটা দিল এবং আমার ক্রাইটেরিয়ার সাথে সব মিলে গেল, তখন আমি জয়েন করলাম অ্যাজ এ সিনিয়র ম্যানেজার ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি 2008। এই 2008 থেকে 2017 অবধি এ লং ইয়ার আই ওয়াজ ইন এ ফিনান্সিয়াল কোম্পানি। 3টে আলাদা আলাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করি, এবং এর পাশাপাশি যেটা প্রথম থেকে আমার গ্রো করেছিল সেটা হচ্ছে এই টিভি মিডিয়া, এর উপরে একটা প্যাশন। এর উপরে এই কোয়েশ্চেনটা পরে আসছি। দেখুন, লাইফ ইজ সো আনসার্টেন, লাইফে কি হবে উই নেভার নো, আজকে কি হচ্ছে, কালকে কি হবে, পরশু কি হবে। A girl from Asansol, a simple graduate from Asansol, got married to a guy in Kolkata. বাড়িতে বসে মনে হলো I want to do it. Financial press না, not to meet the two ends meet.
কিছু করতে গিয়ে কোনোদিন যেটা করেনি, জাস্ট বাবা পেইন্টিং করতেন শখে, রেলের চাকরি করলেন যেটা বললেন, সেখান থেকে জুয়েলারি ডিজাইন, চেঞ্জ কোম্পানিজ, তার মানে হার স্কিল ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড চেঞ্জ কোম্পানিজ। এটা কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড না, জুয়েলারি ডিজাইন ওয়াজ নট আ ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দেন ফ্রম দেয়ার to a financial company, and that to a marketing, which she never did, and she excelled in that, and 9 long years she was established in that company. So কারোর মধ্যে যদি খিদে থাকে, you just need to explore and have that burning desire to do that, and you will reach that. এবার আসবো, ও আস্তে আস্তে বলতে শুরু করেছে ওর গল্পে যে কিভাবে ফিল্ম প্রোডাকশন, এই গল্পটা এবার শুনতে চাইবো যে হাউ ডিড film production happen, film producing and directing happen, যেটা তুমি এক্ষুনি বলছিলে। প্রথমেই বলি 2008 সালে যখন আমি ফিনান্স কোম্পানিতে জয়েন করলাম, আমি সেলস সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু আমার মনে হলো কেন আমি জানবো না, কেন প্রত্যেকটা জিনিসেরই তো একটা শুরু হয়। আমরা প্রথমে যদি ভেবে নিই যে আমরা এই জিনিসটা পারবো না, তাহলে আমাদের সেখানেই আমরা কিন্তু থেমে যেতে হবে। কিন্তু আমরা যদি ভাবি না আগে দেখি কি আছে, প্রত্যেকটারই একটা শুরু হয় শেষ হয়, তো সেই নিয়ে শুরু হয় এবং খুব এস্টাবলিশডভাবে আমি 5 বছর সেই ফিনান্সিয়াল কোম্পানিতে থাকি এবং তারপরে SBI লাইফে যাই, তারপরে আরও 5 বছর ওখানে থাকি, ওখানে অ্যাজ এ সিনিয়র টেরিটরি ম্যানেজার, তারপরে কোটাক লাইফে আসি অ্যাজ এ ডেপুটি চিফ ম্যানেজার। তো আফটার এই লং টার্মে আমার মডেলিং, অ্যাঙ্কারিং এবং অ্যাক্টিংটা আমি ছাড়িনি। এটা একটা সুপ্ত ইচ্ছে ছিল, সুপ্ত ইচ্ছে থেকে সেটা শুরু হয়েছিল 1999 সালে, যে বছর আমার বিয়ে হয়। তো এই অ্যাক্টিং করব, মডেলিং করব, এরকম একটা ব্যাপার, কিন্তু কি করে করব, আমার তো ব্যাকগ্রাউন্ড ইজ নট দ্যাট। হ্যাঁ, আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির দুই বাড়িরই কেউ নট ফ্রম ফিল্ম ব্যাকগ্রাউন্ড। তো সেই ইচ্ছে থেকে শুরু হয়ে বিউটি কন্টেস্ট জয়েন করি, পেপার দেখে, নিউজ পেপার খুঁজে জয়েন করি। সেখানে আমার শ্বশুর মশাই আমাকে হেল্প করেছিলেন, সেক্ষেত্রে ক্যাট ওয়াক প্র্যাকটিস করতে যেতাম। আই এম ব্লেসড কি এটা সবাই পায় না, কিন্তু ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি উনি আমাকে নিয়ে যেতেন, কেন আমি তখন কলকাতার রাস্তাঘাট কিছু চিনি না বিশেষ। আমি না এই গল্পটায় বিরতির পর ফিরে আসবো, আমরা প্রায় বিরতির কাছে চলে এসেছি। উইল পিক অন ফ্রম হিয়ার ইটসেলফ। আমরা চলে এসেছি প্রায় বিরতির কাছে। বিরতিতে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো একটা গল্প, যে গল্পটা মেবি মোটিভেট করতে পারে। আজকের গল্পের লেআউটটা হচ্ছে যে সবাই যা বলে আর সব আমরা তাইটা শুনবো না, নিজেকে শুনবো। আমরা দেখি যে অনেক পয়সা রোজগার করো, অনেক কিছু কেনা, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো পোশাক, আমাদের কিন্তু খুশি করতে পারে না। আমাদের কি খুশি করে? অন্য যদি কেউ কিছু বলে যে সুজয় তোমাকে দেখে খুব ভালো লাগছে, সুজয় তুমি খুব ভালো জয়ের পথে সঙ্গে সুজয় করছো, আমরা নিজে কি ফিল করছি মেবি টেকস এ ব্যাক সিট। সেরকমই গল্পটা। এক ব্যাংক এমপ্লয়, সরকারি ব্যাংক এমপ্লয় গেছেন একটা গ্রামে গিয়ে দেখছেন যে একটা গুহা আছে এবং সবাই বলছে এটা মরণ গুহা। কেন মরণ গুহা? যে সবাই ওই গুহার মধ্যে ঢুকলে আর কেউ ফিরে আসে না। তো উনি তো প্রথম দিন সবাই বলেছেন সাহেব আপনি যাবেন না, এখানে মধ্যে গেলে কিন্তু কেউ ফেরে না। ভদ্রলোক ভাই খুব স্বাধীন চেতা ভদ্রলোক, সরকারি চাকরি করারও তার ইচ্ছে ছিল না, যে সবাই সরকারি চাকরি সেফ ভেবে করে, কিন্তু সামহাও পড়াশোনায় ভালো ছিলেন, পরীক্ষা দিয়ে প্রথমবারই পেয়ে গেলেন। উনি গেলেন, ওনার তৃতীয় কি চতুর্থ দিনে আমার ঠিক খেয়াল নেই, উনি সেই মরণঘর কাছে গেলেন। সারা গ্রামের লোক কিন্তু সেখানে গেছে। উনি বলছে যাবেন না, কিন্তু উনি যেহেতু ঢুকছেন সবাই দাঁড়িয়ে আছে দেখতে যে গুহা থেকে উনি ফিরে আসতে পারেন না ফিরে আসবেন না। যদি না ফিরে তাহলে মরণ গুহায় প্রমাণিত, আর যদি অন্য কিছু হয় তাহলে ডিফারেন্ট উইল বি প্রুভড। উনি গেলেন, গিয়ে কিছুক্ষণ যাওয়ার পরই দেখছে একদম অন্ধকার গুহার মধ্যে, তারপর একটা কে যেন ভীষণ ধাক্কা দিল। উনি ধাক্কাটা সামলাতে যখন উঠলেন, চোখটা যখন খুলে গেল, দেখছে একটা বিরাট আলোর মধ্যে চলে এসছে, একটা বিরাট আনন্দের জগৎ। সেখানে দেখছে সব অনেক লোকেরা, মানে গ্রামের যা আগে লোকেরা তারা পড়ে। তখন তাদের যদি আপনারা কার বলে আমরা এই গ্রামে থাকতাম, আমরা গুহার মধ্যে দিয়ে এখানে এসছি যে জগৎ অনেক বড়, পসিবিলিটিস অনেক বড়, অপরচুনিটিস অনেক বড়, তাই জন্য আমরা আর ফিরে যাইনি। উনিও গেলেন, গ্রামের লোকেরা সেটাকে মরণ গুহা ভেবেই চলে গেল। সো মরাল অফ দ্য স্টোরি, নিজের যা মনে হবে একবার এক্সপ্লোর করি দেখি না, দেখতে পাবো হয়তো অনেক বড় জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। সে আর যে কার্তিক বলে কথাটা আমার ভীষণ ভালো লাগে, কুছ করো ऐसा কি জগৎ দেখতে জগে জৈসা। নিজে এমন করি জগৎ দেখতে থাকবে। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়, এবং আজকে অর্থাৎ 133তম এপিসোডে আমার অতিথি সেলফ মেড ফিল্ম প্রডিউসার এন্ড ডিরেক্টর ডিজি ম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশনের কর্ণধার শ্রীমতী অরুণিমা দে। অরুণিমা, আমরা তোমার ফিল্মে আসার গল্পে আবার যাবো, দ্যাটস দ্য মেইন স্টোরি অফ টুডে। কিন্তু এই যে তোমাকে তো লোকে এখন যেখানে যেখানে যাও লোকে ফিল্ম প্রডিউসার এন্ড ডিরেক্টর হিসেবেই চেনে। তুমি খানিকটা ফ্যামিলির কথা বলেছো। আমি বলি যে ফ্যামিলি তো আলটিমেটলি যদি সব করে বাড়িতে গেলে আমরা ফ্যামিলির সাথে কানেক্ট না হয় তাহলে কোনোটাই যেন ঠিক হয় না। দ্যাটস মাই ফিলিং। একটু ফ্যামিলির সম্বন্ধে যদি শেয়ার করো তাহলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ মাই অডিয়েন্স। একটু যদি ফ্যামিলির কথা বলো। আমার বিয়ে হয়ে আসার পর আমার বাড়িতে আমার হাজবেন্ড এবং শ্বশুর শাশুড়ি এবং তারপর আমার ছেলে। আচ্ছা, 2003-তে আমার ছেলে হয় অনুরাগ। তো তারপর থেকে কি হয়, সংসার কাজ সবকিছু নিয়ে চলে, কিন্তু আমার ফ্যামিলি প্রচন্ডভাবে সাপোর্ট করেছে। সাপোর্ট মানে কি বলুন তো, আমরা যে কাজটা করতে যাই আমাদেরকে কিন্তু পরোক্ষভাবে কেউ খুব সাপোর্ট করে না, মানে সরি প্রত্যক্ষভাবে সাপোর্ট করে না, ডিরেক্টলি ইনডিরেক্টলি। কিরকম, ধরুন আমি অফিস যাব, আমার শাশুড়ি মা রান্না টান্না সাজিয়ে দিলেন, করে দিলেন। এবং আমার ছেলে, যখন ছেলে হওয়ার পর আমি চাকরিতে গেলাম, ছেলেকে উনি দেখতেন এবং ওনার কাছেই থাকতেন, নাহলে পারতাম না। এবং আমি যে কাজগুলো করেছি তাতে আমি যে আমার শ্বশুর বাড়ি ডিস্টার্ব করেনি, এবং সেটাতে মানে ডিরেক্টলি না বললেও হ্যাঁ সাপোর্ট করেছে। আমি শুটিং এ গেছি এবং তারপরে আমি আস্তে আস্তে মিডিয়ার কাজও পাশাপাশি করেছি, চাকরির পাশাপাশি। এক্স্যাক্টলি, মানে এমন দিন গেছে এক্স্যাক্টলি সংসার এবং চাকরি, তার মধ্যে আবার টুকটাক অ্যাক্টিং, মডেলিং, অভিনয় এসবও চলতো আমার। তো ছুটি নিয়ে গেছি, রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, শুটিং চলছে। সেক্ষেত্রে বাড়ির সাপোর্ট না থাকলে তো আমি পারতাম না। শাশুড়ি মা এবং শ্বশুরমশাই, শ্বশুরমশাই আমার রেলওয়েতে ছিলেন, আফটার রিটায়ারমেন্ট ওনারা কলকাতায় এসেছেন। তো সেক্ষেত্রে আমার ছেলে তো তাদের কাছে বড় হয়েছে। উনি কর্পোরেটে আছে, ইন্ডিয়া ইনফোলাইনে আছে অ্যাজ এ ম্যানেজার। আর তোমার ছেলে কত বড়? আমার ছেলে এখন 15 বছর বয়স। কোন স্কুলে পড়ছে? ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলে পড়ে। ভেরি গুড। তুমি এছাড়া তোমার যেগুলো বললে এর মধ্যে তোমার হবি কোনটা? হোয়াটস ইউর হবি? আর হবি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম হোয়াটএভার ইউ এনজয়। হবি এক্স্যাক্টলি আমি ওইভাবে বলতে পারবো না। আমার হবিটা গান শোনা। আচ্ছা, তো সেই গান শোনাটা ভালো লাগার মধ্যে পড়তো না। আমি নিজে গান কিছুই জানি না, এবং গলা শুনে বুঝতেই পারছো আমার গান হওয়াটা পসিবল ছিল না। তো গানটা কেন শুনতাম, আমার মনে হতো কোথাও বসে, ধরো আমি কিছু একটা করছি, চাকরি করছি এবং আমার ছুটির দিন আছে, আমি কিছু ক্রিয়েটিভ ভাববো। মানে আমি আড্ডা মারছি, পাশের বাড়ির মহিলার সাথে গিয়ে আমি চ্যাট করে, পরনিন্দা পরচর্চা করে 2 ঘন্টা নষ্ট করলাম। আই এম নট ইন্টারেস্টেড এভার। আমার ওই জন্য কোনো আজকের ডেটে আমার কোনো বন্ধু নেই সেই অর্থে। আমি যদি বলি কেউ আমার বন্ধু, ভেরি ডিফিকাল্ট। কেন, আমার মনে হতো আমি গানটা শুনি, এবং গান শোনার মধ্যে আমি কি করব আগের জীবনে, আমি কি করতে চাই সেটা আমি ভিজুয়াল দেখতে পাই সামনে। এবং সেই অর্থে আমার কোনো বন্ধু ছিল না, এবং গান শোনাটার মধ্যে আমি নিজের ক্রিয়েটিভিটিটাকে খুঁজে পেতাম। যে আমি আজকে না হোক, আজকে আমি যেই কাজ করছি, চাকরি করছি, ছেলে ছোট, সংসার সামলাচ্ছি, আগামী দিনে আমি যেটা ভাবছি সেটা আমি করব। মানে কোনো এক সময় আমি ভেবেছিলাম আমি আজকে অভিনয় করছি, সব ঠিক আছে, কিন্তু এমন তো হতেই পারে যে আমি কাউকে, মানে আমার কোথাও একটা মনে খুশির জায়গা এটা হতো যে আমি কাউকে অভিনয়ের জন্য ডাকছি। মানে আমি কাউকে, যে আমি তো কাজ করছি ঠিক আছে, সবাই আমরা কিছু না কিছু, কেউ যদি আমরা একটা লিডারশিপ কোয়ালিটিতে না আসি, বাকিরা তো আমাদেরকে ফলো করবে। তো সেই ব্যাপারটা মাথার মধ্যে ছিল, এবং সেই সূত্র ধরেই আমার মনে হয়েছিল কোনোদিন আমি ফিল্ম প্রোডাকশন করব, যেখানে অনেকে কাজ করবে এই হাউসের সাথে জুড়ে, এবং সবচেয়ে মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, মহিলারা খুব সেফ সিকিউরিটি ভাবে আমার হাউসে কাজ করবে, যেটা আমি ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে আমার মধ্যে ওটা গ্রো করেইছে। কেন, একটা লিঙ্গ বৈষম্য এখন আছে, আজকে ডেটেও এত স্মার্ট হয়ে গেছে আমাদের সমাজ, কিন্তু লিঙ্গ বৈষম্যটা যাতে কারোর মধ্যে না থাকে, এটা আমার খুব মানে করজোরে রিকোয়েস্ট। আমার কিন্তু এটা মনে হয়েছে, যার জন্য আমি আগেও এই কথাটা বলছিলাম, I believed always যে ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টই জেন্ডার ডিসক্রিমিনেশন দূর করতে পারে। তার কারণ হচ্ছে দি বেসিক কনসেপ্ট যে ইটস আ মেল ডমিনেটেড সোসাইটি ওয়াজ that the male fraternity used to run the family financially. যেই ফিনান্সিয়াল এটা মহিলারা নিয়ে নিল, then they have the voice and then the confidence to express themselves, তাহলেই কিন্তু আজকে তুমি
যে কথাগুলো বলতে পারছো সেটা লোকে শুনবে, বিকজ ইউ হ্যাভ অ্যাচিভড এন্ড ইউ আর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু মিসেস অমুক কিংবা মিসেস অমুক হলে হতো না। আমি পরের প্রশ্নটায় যাচ্ছি যে সুতরাং আই গেট ইউর আনসার যে ইউর hobby was to listen to music and that helped you to get your creativity, তোমার ক্রিয়েটিভিটি মধ্যে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যদি মিস করে গিয়ে থাকেন, আমার সাথে খুব ম্যাচ করলো বলে অনেক কিছু করলে, অনেকটা এগিয়ে গেলে তখন কিন্তু খুব বন্ধু রাখাটা খুব টাফ হয়ে যায়। তার কারণ হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট পায়ে পা, যদিও বলে যে পায়ে পা মিলিয়ে ডোন্ট ওয়াক ইন ফ্রন্ট, ডোন্ট ওয়াক বিহাইন্ড, ওয়াক টুগেদার, কিন্তু যদি কিছু ডিফারেন্ট করতে হয় তাহলে ওই সেই মানে ক্লিশে অর্থে যা বন্ধু বলে সেটা কিন্তু রাখা খুব দরকার। খানিকটা পরশ্রী কাতরতায়, খানিকটা তাদের দমের অভাবে, খানিকটা মনোমালিন্যের জন্য। পরের এতে আসছে, তুমি যেটা বলছিলে হাউ ডিড, কোথায় তুমি যে অভিনয় করেছো বলছে, হ্যাভ ইউ ওয়ার্কড ইন এনি ফিল্মস অর নাটক, কিংবা কোথায় কি করেছো? আমি টিভি চ্যানেলের সাথে কাজ করেছি, টিভি চ্যানেল এবং ফিচার ফিল্মেও কাজ করেছি। অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমি স্টেজ অ্যাঙ্কারিং করেছি, দূরদর্শনে আমি অ্যাঙ্কার হিসেবে কাজ করেছি, স্টেজ অ্যাঙ্কারিং করেছি। এবং একটা সময় ছিল হুগলি, হাওড়া এইসব জায়গায় কোন প্রোগ্রামের ফিতে কাটতে যাচ্ছি, ওখানে গিয়ে মানে অ্যাঙ্কারিং করতে হচ্ছে আমাকে। এবং টিভি সিরিয়ালে প্রচুর কাজ করেছি অ্যাজ অ্যান অভিনেত্রী, কিন্তু পুরো ব্যাপারটাই প্যাশনেটলি করতাম। হাউ ডিড ইউ গেট দ্য চান্স? মানে তুমি তো অভিনেত্রী বলে আসনি, তুমি তো অ্যাঙ্কার বলে নিজেকে গ্রুম করোনি, তুমি তো মিডিয়া স্কুলে যাওনি যে অ্যাঙ্কার কিংবা অভিনেত্রীকে জার্নালিজম করতে। হাউ ডিড ইট হ্যাপেন? ইউ কেম ফ্রম আসানসোল, ইউ সেড দ্যাট ইউ কেম ফ্রম আ ভেরি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, তোমার বিয়ে হয়ে গেল, তারপরে ইউ স্টার্টেড ইউর প্রফেশনাল ক্যারিয়ার। হাউ ডিড ইউ গেট দিস চান্সেস? কি করে? বিকজ আমার প্রশ্নটার একটা উদ্দেশ্য আছে। প্রশ্নটার হচ্ছে যে একটা এরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসে আজকে একটা ফিল্ম প্রডিউসার ডিরেক্টর হওয়া যায়, সবাই তো ভাববে কোটি কোটি বাবা মায়ের টাকা না থাকলে ফিল্ম প্রডিউসার ডিরেক্টর হওয়া যায় না। দ্যাটস দ্য পারসেপশন, এবং ম্যানেজমেন্টে বলে পারসেপশনই রিয়েলিটি। আমি এই মিথটা ভাঙার জন্য তোমাকে একটু ডিটেইলে বলতে বলছি, হাউ ডিড ইট হ্যাপেন, হাউ ডু ইউ গেট দ্য চান্স? এটা আমি দর্শকদের জন্য বেসিক্যালি বলতে চাই, প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু আমাদেরকে একা লড়াই করতে হয়, এবং আমরা যেটা করতে চাই জীবনে সেই স্বপ্নটা কিন্তু আমাকে একাই দেখতে হবে। সেই স্বপ্নটা তোমাকে পাশে থেকে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ এসে দেখাবে না। সেই সূত্র ধরেই যখন আমি চাকরি করতাম তখন আমার এই যে ইচ্ছেটা হয়েছিল যে আমি অভিনয় করব বা অ্যাঙ্করিং করব, দিস দ্যাট, তো নিজের একটা পোর্টফোলিও বানালাম। এবং 2000 সালে আমি কলকাতায় বঙ্গবধূ সুন্দরী একটা বিউটি কন্টেস্টে, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। সেখানে অভিনেতা চিন্ময় রায়ের হাতে আমি অ্যাওয়ার্ড নিয়েছিলাম। তো এটা আমার শুরু। কোন সালে বললে? 2000 সালে, 1999 সালে আমার বিয়ে, 2000 সালে আমি এই খেতাবটা জিতি। মিসেস বঙ্গবধূ সুন্দরী প্রোগ্রামটার নাম ছিল, এবং তাতে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। এবং সেই থেকে কিছু কিছু, সেটা আমার শুরু, সেই থেকে কিছু কিছু সুযোগ আসতে শুরু হয়, যে আমার এই প্রোডাক্টের মডেলিং আছে, এই শাড়ির মডেলিং আছে। তো এই চাকরির পাশাপাশি ছুটি নিয়ে আমাকে কেউ কমফোর্ট জোন দেবে না, আমাকে কমফোর্ট জোন ক্রিয়েট করতে হবে, নিজেকে ক্রিয়েট করতে হবে। এবং আমাকে কোনো এক্সকিউজেস দেখালেও চলবে না যে আমার সংসার আছে, আমার ছেলে মানুষ করছি, চাকরি করছি বলে আমার প্যাশনটা আমি ধরে রাখতে পারবো না। এই প্রত্যেকটা ব্যারিকেডের মধ্যেই আমাকে নিজে থেকে উঠে দাঁড়াতে হবে। বিকজ একটা কথা আমরা সবাই জানি, উইনার স্ট্যান্ডস অ্যালোন। তো আমাদেরকে একাই লড়াইটা, যুদ্ধে কিন্তু জিততে হয় আমাদেরকে একাই। সুতরাং আমরা কখনো এক্সকিউজেস দিই, আমাকে না বাবা সাপোর্ট করেনি, আমাকে না শ্বশুর বাড়িতে ঠিক জায়গা হয়নি, আমাকে রান্না করতে হয়েছে, এ করতে হয়েছে। আমরা সবটা করেই যদি আমাদের মনে খিদে থাকে এবং আমাদের ইচ্ছেটা থাকে যে আমি ওটা করব, তাহলে সেখানে তুমি যাবেই, টাইম লাগবে। ওই শিফকের কথা, শর্টকাট ইজ নট অ্যালাউড। উইনার্স ডু ডিফারেন্ট থিংস এক্স্যাক্টলি, এন্ড দে পুট ইন দ্য এক্সট্রা ওয়ার্ক। তুমি যেরকম কথাটা বলেছো সেটা ধরেই বলছি। জাস্ট একটা প্রশ্ন না, অ্যাকচুয়ালি প্রত্যেক সেগমেন্টে, প্রত্যেক ফার্স্ট হাফে করি, তোমার সময়ভাবে করা হয়নি, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বলি মোমেন্টস মেক আ লাইফ। এই যে মোমেন্টটা চলে যাচ্ছে, দ্যাট উইল নেভার কাম ব্যাক, এনি সেকেন্ড পাসিং। তোমার you have a long way to go. Still, any moments in life which you like to cherish for the rest of your life, maybe other things may happen, কিন্তু কোনো একটা moment that you would like to cherish for your life? বঙ্গবধূ হওয়াটা কি সেরকম একটা মোমেন্ট? না, বঙ্গবধূ হওয়াটা না, মানে আজকে যেটা আমি চেরিশ করতে চাই আমার ছেলে অনুরাগ। মানে কোন একটা লক্ষ্য থাকে তো যে আমি না করব, মানে ও যখন বড় হবে তখন বলবে হ্যাঁ মা লড়াই করে জিতেছিল, তাহলে আমিও লড়াই করে জিতবো। তো ওকে উপলক্ষ করে আমার যুদ্ধ করাটা।
এবার তুমি তোমার ফিল্মের এই যে তুমি তো করছিলে, মডেলিং করলে, বঙ্গবধূ হলে, তার থেকে ফিনান্স সেক্টর দেখছিলে, করতে করতে মডেলিং করছো, অ্যাঙ্কারিং করছো, হাউ ডিড অ্যাক্টিংও করছো, আই হোপ যে তার থেকে অ্যাক্টিং হচ্ছে। ফিল্ম প্রোডাকশন ইটস নট ইজি টাফ, মানে এখনো বলছি আমারও পারসেপশন, আমার মতো একটা মানে জাস্ট ওয়াইডলি ট্রাভেল লোক, মানে অনেক এক্সপোজারওয়ালা লোকের যে ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু আ ফিল্ম প্রোডাকশন অ্যান্ড ফিল্ম ডিরেক্টিং। হাউ ডিড দ্যাট হ্যাপেন টু ইউ? 2006-এ আমার কাজ করতে করতে মনে হয়েছিল আমি আমার প্রোডাকশন করব কোনোদিন পারলে, কিন্তু প্রোডাকশন ইজ নট দ্যাট ইজি। অনেক পয়সা থাকতে হবে, মানে সিনেমা ফিল্ম প্রডিউসার মানে অনেক টাকা থাকতে হবে বা ব্যাকগ্রাউন্ড খুব রিচ হতে হবে। আমি কাজ করতে করতে আমার মনে হলো যে না, আমি কিছু করব, এই চাকরি করার পাশাপাশি নিজে কিছু করব। মানে কি করব? আজকে আমি বুটিক করব, না আমি বিউটি পার্লার করব, মহিলা হিসেবে এগুলোই করতে পারি। মানে কেউ বললো না না তুমি একটা বিউটি পার্লার করো, না না তুমি এটা বুটিক করো, আমরা ভাবি ঠিক আছে এগুলোই আমার সীমাবদ্ধ। কিন্তু আমি কোনটা, আমার প্যাশন কোনটা? আমার প্যাশন অভিনয়, অ্যাক্টিং, প্যাশন, নট দ্যাট কি আমি প্রফেশনে ওটাতে জড়িত ছিলাম লং টার্মে। তো সেই অর্থে আমি একটা ছোট অফিস করি 2014 সালে। আমার অফিসের কোম্পানির নাম দিয়ে ডিজিম্যাক্স ক্রিয়েশন। সেই থেকে শুরু হয় আমার যাত্রা, এবং প্রোডাকশন হাউস বানালাম, সব হলো, কিন্তু কে চিনবে ডিজিম্যাক্স ক্রিয়েশনকে? আমি জানি না কি করব, প্রোডাকশনে কি করতে হয়, সিনেমা বানাতে হয়, সিনেমাটা বানানো ইজ এ বিগ শর্ট অফ থিংস, হাউ ক্যান আই ডু ইট অ্যালন? তো ইন দ্যাট ওয়ে একটু একটু করে ভাবতাম, আচ্ছা একটু একটু করে এগোই, প্রোডাকশন এটার একটু পাবলিসিটি করি, লোকে জানো। প্রথমে টাকাটা পেলে করতে গিয়ে, প্রথমে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, এক্স্যাক্টলি টাকাটা যেহেতু আমি ফিউচার প্রোডাকশন হাউস শুরু করে আমি তো একটা বিশাল বাজেটের ছবি করতে পারবো না। করলাম কি, আমি চাকরি করতাম। এই চাকরির কিছুটা যেটা সংসারে লাগতো তার থেকে কিছু কাটশট করে শর্ট ফিল্ম বানানো শুরু করলাম। এবং শর্ট ফিল্ম বানানোর যে টিম ছিল তার মধ্যে একটি ছেলে, টেকনিক্যাল টিমের একটা ছেলে আমাকে বললো, ম্যাম আপনি ডিরেকশন দিন না। মানে আমরা পুরো টিমটা তো টেকনিক্যাল টিম নিয়ে করছি, কিন্তু সেই ছেলেটি আমাকে বলে দ্যাট ইজ ইন্সপিরেশন। আমরা ইন্সপিরেশন নট দ্যাট কি সবসময় বাড়ি থেকে আসবে, তোমার ওই পটেনশিয়ালটা ইগনাইট করলো যে আপনি ডিরেকশন দিন, গল্পটা থিমটা যখন আমার, এবং সেটা ছিল একটা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে স্টোরিটা। তো আমি বললাম হ্যাঁ ভালো, তো চেষ্টা করা যেতেই পারে, কেন আমাদের চেষ্টাতেই কিন্তু আমরা এগোই। আমরা কেউ জন্মেই কেউ বিল গেটস হয়নি বা জন্মেই সচিন হয়নি, সবাই কষ্ট করে করে ধাপে ধাপে এবং লং টার্মে খেটে সে এগিয়েছে। তো সেই সূত্র ধরে 2014 সালে কোম্পানিটা শুরু করার পর ধীরে ধীরে একা বসে থাকতাম। এখনো পর্যন্ত 9টা শর্ট ফিল্ম করেছি, 9টা শর্ট ফিল্ম পর করেছি। ফেস্টিভ্যালে গেছে এবং ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডও পেয়েছে। শর্ট ফিল্ম করছো, কোনো লং ফিল্ম করার মানে অলরেডি স্টার্টেড ফিচার ফিল্ম অলরেডি আমি হাত দিয়েছি, এবং সেটাও এই শর্ট ফিল্মগুলো করার পর আমার সেই মানে জোরটা এসছে যে না আমি পারি। মানে আমাদের মধ্যে হয় না ফিউচার প্ল্যান, হ্যাঁ মানে ইম্পসিবল না পারবে, সবাই বলে সিনেমা তুমি বানাতে পারবে। আরে আমরা সবাই তো প্রথমে একদিন করেছি। আমি প্রত্যেকটা মানে স্টুডেন্টদেরকে বলি, তোমরা কোথাও গিয়ে কলেজে যে পড়াশোনাটা করছো তার বাইরে গিয়ে কিন্তু সিগারেট খাচ্ছ বাইরে, ঠিক, কিন্তু ওই সিগারেট খেয়েছো কিন্তু সেটাও কিন্তু একদিন প্রথম খেয়েছো, কিন্তু যখন মনে হয়েছে যে ওটা তোমার শরীরের জন্য বা মনের জন্য ভালো নয় তখন তুমি সেটা ছেড়ে দিয়েছো। তো এভরিথিং যেটা আমরা ভালো, আমি একটা ম্যানেজমেন্টের কথা বলি, জানো তো, টেক ওয়ান স্টেপ এট আ টাইম, দ্য ভিউ ইজ বিউটিফুল এট দ্য টপ। মানে প্রথম স্টেপটা নিতে হবে। আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন, আমি বলি সোনার বাংলা করার আমি কারিগর, আই এম এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তোমার কি মনে হয় একটু শর্টে দেবে সোনার বাংলা? আমরা গত কয়েক বছর যেরকম চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লিডারশিপে, যে উই আর ইন দ্য রাইট পাথ টু মেক সোনার বাংলা। একদম, আমি একটা কথাই সকলকে বলতে চাই, আজকে বাংলাটা যখন সোনার, সুতরাং এটার লিডারশিপ কিন্তু আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, যাকে আমরা দিদি বলে সবাইকে জানি, তো ওনাকে দেখে আমাদেরকে শিখতেই হবে। এবং তার মধ্যেও কিছুটা আমার ওমেন এম্পাওয়ারমেন্ট দেখতে পাই আমি সবসময়। উনি একজন মহিলা হয়ে আমাদের পুরো বাংলাকে যদি সাজিয়ে তুলতে পারে উইথ এ লিডারশিপ মানে অথরিটি, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ি বা পাড়ায় প্রত্যেকটা জায়গায়
প্রত্যেকটা মেয়েকে এবং ছেলেকে ইন্সপায়ার করে আমরা কিন্তু মানে সোনার বাংলা আগামী দিনে গড়তে পারি। এক্সেলেন্ট। আমার গেস্টরা যখন এসে যখন বলে যে সোনার বাংলা হতে চলেছে, আই ফিল ভেরি ভেরি হ্যাপি ফ্রম ইনসাইড। কাউকে বলি না, বলতেই হবে, হোয়াট এভার ইউ ফিল। অনেক কিছু সাজেশন দিয়ে যায় অরুণিমার এই মানে কথা অ্যাড্রেসে। আই এম ভেরি হ্যাপি। লাস্ট প্রশ্ন আমার, তুমি যদি আমার প্রত্যেকটা এপিসোড দেখে থাকো, এভরি এপিসোড আই টেল 7 রুলস অফ সাকসেস। এমন না এটা আমার এপিসোড, এটা প্রত্যেকদিন বলা হয় না, এটা মনীষীদের 7 রুলস, যেটা আমি কোলেট করে নিয়ে বলি, আমার মতন করে বলি। আই ফিল আমরা যে টিম জয়ের পথে সঙ্গে সুজা যাদের গেস্টদের আনে, আমরা মনে করি এরা সফল, বাংলায় এরা সফল। তাই জন্য তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই দর্শক যারা আজকে প্রোগ্রামটা দেখছেন, তাদের সকলের জন্য আমার তরফ থেকে যেটা মনে হয় যে আজকে আমি যেই জায়গা থেকে যেই জায়গাটায় এসেছি আজকে, এবং আরও অনেক চলার বাকি, একটাই কথা সকলে জেনে রাখবেন, মানে আমরা যেটা ভাবি এখান থেকে, সেটা যদি আমরা ধরে রাখি যে আমাকে এটা করতে হবে, এবং আমরা যেটা ভাবি সেটাই কিন্তু আমাদের ফিউচারে রিফ্লেক্ট হয়। আজকে যদি আমি ভাবি আমি ফিল্ম ডিরেক্টর প্রডিউসার হব, কালকে কিন্তু আমি সেই জায়গায় রিচ করতে পারবো, কিন্তু আমাদের ভাবাটাই যদি থেমে যায় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। সুতরাং সেই ম্যানেজমেন্টের স্টেটমেন্ট আমি বলবো, গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস লিডস টু গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস লিডস টু গুড ক্যারেক্টার, অ্যান্ড গুড ক্যারেক্টার লিডস টু গুড ডেস্টিনি। সুতরাং সফল আমরা হবই, শুধু ভাবনাটা, থটসটা, দ্যাট ইজ দি মেসেজ ফ্রম অরুণিমা দে, দ্য ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটেলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, ডুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন এবং কয়েষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। এরা সারা কলকাতায় জয়ের পথে সঙ্গে সুজার হোর্ডিং দিয়ে, বড় বড় হোর্ডিং দিয়ে করে তুলেছে জয়ের পথে সঙ্গে সুজাকে একটা মুখে মুখে চলা নাম। ভেবেছিলাম অন্য শায়রি বলবো, কিন্তু আজকে অরুণিমাদের এই ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, ওমেন ফিল্ম প্রোডাকশন থেকে অমিতাভ বচ্চনের পিঙ্কের আবার হয়তো একবার রিপিট না করে গিয়ে পারলাম না সেই কবিতাটা, যে কবিতাটা হন্ট করে whenever I heard of women empowerment। बोलते तू खुद की खोज में निकल तो किस लिए हताश है, तू खुद की खोज में निकल तो किस लिए हताश है, तू चल तेरे वजूद की समय कभी तलाश है, समय कभी तलाश है, जो तुझसे लिपटे बेरिया समझ न उसको वस्त्र तू, वो बेरिया लिपट के बना ले इसको शस्त्र तू, बना ले इसको शस्त्र तू, बना ले इसको शस्त्र तू। फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30।